দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই থাকছে শিরোনাম। সহিংসতা দুর্ঘটনায় অভিবাসীদের জন্য মৃত্যুকূপ হয়ে উঠেছে লিবিয়া। জিম্মি ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার তদন্ত শুরু। করোনায় একদিনে রেকর্ড ১,১৬,০০০ সংক্রমণ, আরও ৫,০০০ মৃত্যু। বিভক্তির কারণে খারাপ হয়েছে মহামারী পরিস্থিতি, মন্তব্য জাতিসংঘ মহাসচিবের। কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। রাতভর সহিংস বিক্ষোভে মিনেসোটা রণক্ষেত্র, পুলিশ স্টেশনে আগুন। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আইডেস্কে রয়েছে আমি রুবায়েত হাসান। লিবিয়ায় পাচারকারী চক্রের গুলিতে নিহত ২৬ বাংলাদেশির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। গুলিবিদ্ধ ১১ বাংলাদেশির চিকিৎসা চলছে স্থানীয় একটি হাসপাতালে। তাদের মধ্যে ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাতের এই গুলির ঘটনায় তদন্ত শুরু করেছে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার। জানা গেছে, ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দূরের শহর মিজদায় এক মানব পাচারকারীর কাছে জিম্মি ছিলেন ৩৮ জন বাংলাদেশি। ওই ব্যক্তি খুন হলে তার স্বজন এবং সহযোগীরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে হামলা চালায়। নির্বিচার গুলিতে ঘটনাস্থলেই প্রাণ যায় এই ২৬ বাংলাদেশির। জিম্মি দশা থেকে পালিয়ে আসা একজন জানান, ১৫ দিন আগে থেকে তাদের ঘরবন্দি করে রাখা হয়েছিল। প্রত্যেকের জন্য $৭,০০০ করে মুক্তিপণ চেয়ে অমানবিক নির্যাতন চালানো হয় তাদের উপর। এগারো জন অসুস্থ আপনার ইনজিওর্ড, তাদের আমাদের মিশন চেষ্টা চরিতার্থ করে এখন তাদের সেই মিজহা থেকে ত্রিপোলি মেডিকেল সেন্টারে নিয়ে এসেছে এবং এই 11 জনের মধ্যে 6 জন পুরোপুরি সুস্থ। আমাদের দেশের এই ইয়াং লোকজনরা এই পাচারকারীর প্ররোচনায় পড়ে শুধু এই বাইরে গিয়ে এই আপনার আক্রমণের শিকার যাতে না হয়, এটা প্রথম ঘটনা। আরও আগে ঘটনা ঘটেছে এবং এই পাচারকারী যদি সক্রিয় থাকে তাহলে আপনার এ ধরনের আরও ঘটনা হওয়ার সম্ভাবনা হয়তো উড়িয়ে দেওয়া যায় না। সংঘাত, সহিংসতা আর দুর্ঘটনা দুয়ে মিলে বাংলাদেশি অভিবাসীদের জন্য যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে এই দেশ, অর্থাৎ আমি লিবিয়ার কথা বলছি। গত ১ বছরে এই দেশটিতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে অন্তত ৭০ জন বাংলাদেশির, যাদের বেশিরভাগই ইউরোপে ঢোকার স্বপ্ন নিয়ে লিবিয়ায় গিয়েছিলেন। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, মানব পাচারকারীদের দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে দীর্ঘ হবে এই মৃত্যুর মিছিল। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই অস্থির লিবিয়া। দেশের নিয়ন্ত্রণ নিতে চলছে বহুমুখী লড়াই। আগাছার মতো জন্মেছে শত শত সশস্ত্র দল, উপদল। অরাজকতার মধ্যে ভাগাভাগি হয়েছে দেশের শাসন ব্যবস্থাও। তেল সমৃদ্ধ দেশটিকে নিয়ে চলছে আন্তর্জাতিক নানা কুটচাল। নজিরবিহীন এ অস্থিরতাই লিবিয়াকে পরিণত করেছে মানব পাচারকারীদের স্বর্গরাজ্যে। দেশটিকে ট্রানজিট বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে ইউরোপ যাত্রা। ভূমধ্যসাগরে ভাসমান এসব নৌকায় নিয়মিতই চোখে পড়ে বাংলাদেশিদের মুখ। ইউরোপে নেয়ার নামে অসাধু চক্রের পাল্লায় পড়েছে যারা। সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, শরীয়তপুর, মাদারীপুর, এই ৬-৭টা জেলায় একটি চক্র গড়ে উঠেছে, যারা বাংলাদেশ থেকে তাদেরকে ইউরোপে পাঠানোর জন্য প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশ ঘুরিয়ে দুবাই হয়ে তাদেরকে লিবিয়া নিয়ে যায়। তারপর সেখান থেকে তারা সাগর পথে পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। একদিকে সংঘাত, সহিংসতা, আরেকদিকে ভূমধ্যসাগরের নৌকাডুবি। সব মিলিয়ে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের জন্য যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে লিবিয়া। কেবল গত ১ বছরেই দেশটিতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে ৭০ বাংলাদেশির। পাচারকারীদের ভয়াবহতার সবশেষ নজির ২৬ বাংলাদেশির প্রাণহানি। লিবিয়ার সংঘাতকে কেন্দ্র করে সেইখানে যে মানব পাচারকারী চক্রটা গড়ে উঠেছে, যারা গত ১ দশক ধরে এইভাবে ইউরোপে পাঠানোর চেষ্টা করছে বা নিয়মিত করছে, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিলেই ইউরোপ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশটিতে অভিবাসন প্রত্যাশীদের জড়ো করে পাচারকারীরা।
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নজরদারি সংস্থা ফ্রন্টেক্সের হিসেবে লিবিয়া থেকে গত 2 বছরে ইউরোপে ঢুকেছে অন্তত 2200 বাংলাদেশি। নুসহাত কামাল, যমুনা নিউজ। গত 24 ঘন্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখেছে পুরো বিশ্ব। বৃহস্পতিবার ভাইরাসটির নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 1,16,000-এর বেশি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যাটা এই মুহূর্তে 59 লাখ। নতুন করে 5,000 প্রাণহানিতে মোট মৃত্যু 3,62,000-এর মতো। মহামারীর 5 মাসে এদিন সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে ব্রাজিলে। নতুন আক্রান্ত 24,000-এর বেশি। দেশটিতে প্রাণহানি 27,000 ছুঁই। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে 1200 মানুষের মৃত্যুতে প্রাণহানি বেড়ে হয়েছে 1,03,000। আক্রান্ত 17,68,000 মানুষ। দিনের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে মেক্সিকো। মৃত্যু তুলনামূলক কম হলেও রাশিয়াতে আক্রান্তের এই সংখ্যা ছাড়িয়েছে 4.25 লাখ। ইতালি, স্পেন, ফ্রান্সে করোনার নতুন সংক্রমণ এবং মৃত্যুর নিম্নমুখী গ্রাফ এখন পর্যন্ত অব্যাহত থাকলেও ব্রিটেনে প্রাণ গেছে গত 24 ঘন্টায় 450 মানুষের। উন্নত বিশ্বের পর এখন ঘনবসতিপূর্ণ দরিদ্র দেশগুলোতে প্রকট হচ্ছে কোভিড-19-এর হানা। করোনা মহামারীর নজিরবিহীন এই সংকটে স্পষ্ট হয়েছে বৈশ্বিক ঐক্যের ভগ্নদশা, বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মহামারী নিয়ন্ত্রণে ধনী দেশগুলোর সমালোচনা করে তিনি বলছেন, সহাবস্থানের অভাবেই ছোট্ট এক ভাইরাস বুড়ো আঙ্গুল দেখিয়েছে পুরো বিশ্বকে। যুক্তরাষ্ট্রের পর করোনায় রেকর্ড সংক্রমণ ও মৃত্যু দেখছে প্রতিবেশী মেক্সিকো। শনিবার প্রথম দৈনিক সংক্রমণ 3500 ছুঁয়েছে দেশটিতে। আক্রান্ত 1.25 লাখ। 1 মাসের ব্যবধানে মৃতের সংখ্যা 6 গুণ বেড়ে 9,000 ছুঁই। রোগীর তুলনায় হাসপাতালের শয্যা সংকট তো আছেই, লোকবল সংকটে আমাদের উপর ভীষণ চাপ। এখন দিনে 3 বার কোভিড ওয়ার্ডে যাই। 16 ঘন্টার বেশি সময় সুরক্ষা পোশাকের ভেতরে থাকি। আমি খুব ক্লান্ত। তবে পরিস্থিতি বেশি খারাপ লাতিন আমেরিকায়। পেরু, ইকুয়েডর, চিলি, কলম্বিয়ায় প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। মহামারীর বর্তমান হটস্পট ব্রাজিলে গেল দুদিনে গড় সংক্রমণ ছাড়িয়েছে 23,000। প্রতিদিন প্রাণ হারাচ্ছে 1,000-এর বেশি মানুষ। প্রশাসনের ব্যর্থতাতেই এতটা খারাপ হয়েছে পরিস্থিতি, অভিযোগ ব্রাজিলিয়ানদের। কেবল আমাদের কোনো স্বজন মারা গেলেই আমরা জানছি যে ভাইরাসটি কোনো রূপকথার গল্প নয়, এটা সত্যি। এই সত্যিটা সাধারণ মানুষকে জানাতে প্রশাসনের আরও বেশি তৎপর হওয়া দরকার। কোভিড-19-এর প্রকোপ ক্রমশ তীব্র হওয়ায় বিশ্ব অর্থনীতিতেও মহামারীর প্রভাব স্পষ্ট হচ্ছে। জাতিসংঘ বলছে, নজিরবিহীন সংকটে স্পষ্ট হয়েছে জাতিভেদের ফল আর বৈশ্বিক ঐক্যের ভগ্নদশা। এই মহামারী প্রমাণ করেছে কতটা ভঙ্গুর আমরা। বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ অগ্রগতিও পারেনি অতি ক্ষুদ্র এক ভাইরাসকে ঠেকাতে। এ ধরনের সংকট নিরসনে দরকার ঐক্য আর পারস্পরিক নির্ভরতা। সংহতির এ সম্পর্কের ভিত্তি হল অর্থনৈতিক সহযোগিতা। জাতিসংঘের পূর্বাভাস, মহামারীর ব্যাপকতা ও স্থায়িত্ব, লকডাউনের প্রভাব, দুর্ভিক্ষ সব মিলিয়ে বৈশ্বিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $8.5 ট্রিলিয়ন। নুসহাত কামাল, যমুনা নিউজ। কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের খুনের ঘটনায় এই মুহূর্তে উত্তাল রয়েছে যুক্তরাষ্ট্র। সহিংস বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, শিকাগো সহ বেশ কয়েকটি বড় শহরে। তবে সবচেয়ে সহিংস রাত কেটেছে মিনেসোটায়। একটি পুলিশ স্টেশনেও আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। দফায় দফায় চলেছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিনিপোলিস শহরে সেনা মোতায়েনের সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে 3 দিন ধরে বিক্ষোভ চলছে মিনেসোটায়। বৃহস্পতিবার রাতে যা রূপ নেয় সহিংসতায়, রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় প্রধান শহর মিনেপোলিস। রাস্তায় নামা হাজারো মানুষের ক্ষোভের মূল লক্ষ্য পুলিশ। শহরের একটি পুলিশ স্টেশনেও হামলা চালায় তারা। আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেখানে। নিরস্ত্র নাগরিক হত্যার ঘটনায় দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকেই বিক্ষোভ চলে মিনেসোটার অনেক শহরে। দফায় দফায় পুলিশের সাথে হয় সংঘর্ষ। বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। আমেরিকায় কৃষ্ণাঙ্গদের সঙ্গে খুব বাজে আচরণ করা হয়। এটা অনেক বছর ধরেই হয়ে আসছে। এর পরিবর্তন দরকার। আমরা বিরক্ত। অতীতে অনেকবার শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি।
কিন্তু ফলাফল দেখিনি। এই ঘটনায়ও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না। এরই মধ্যে অভিযুক্ত 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়েছে FBI। এসব খবরে অবশ্য শান্ত হয়নি বিক্ষোভকারীরা। শহরের অনেকখানেই ধ্বংসযজ্ঞ চালায় তারা। আপনাদের আশ্বস্ত করছি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। বিচার বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিষয়টিতে। তবে সংঘাত সহিংসতা কোনো সমাধান নয়। সবাইকে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি। কেবল মিনেসোটা নয়, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো সহ অনেক শহরেই বিক্ষোভ চলছে কৃষ্ণাঙ্গ নিপীড়নের বিরুদ্ধে। সোমবার একটি চুরির ঘটনায় আটক করা হয় জর্জ ফ্লয়েডকে। পুলিশ পা দিয়ে গলা চেপে ধরলে মৃত্যু হয় তার। এ সময় 46 বছর বয়সী ফ্লয়েডের আকুতি ছিল, আমি নিঃশ্বাস নিতে পারছি না। যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভের স্লোগান হয়ে উঠেছে সে লাইনটি। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। এদিকে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীদের গুন্ডা আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। টুইট বার্তায় তিনি অভিযোগ করেন, প্রতিবাদের নামে ভাঙচুর এবং লুটপাট চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে শক্তি প্রয়োগেরও হুঁশিয়ারি দিয়েছেন এই প্রেসিডেন্ট। তাঁর দাবি, বিক্ষোভকারীরা নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের আত্মার অসম্মান করছেন। বলেন, বিক্ষোভের নামে অরাজকতা করতে দেয়া হবে না, প্রয়োজনে গুলি চালাবে পুলিশ। বৃহস্পতিবার রাতে মিনেসোটায় ব্যাপক সহিংসতার পর এক টুইট বার্তা দেন এই প্রেসিডেন্ট। বিক্ষোভ দমনে তার হুমকি নিয়ে সমালোচনা চলছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। আর দর্শক, এই খবরের সঙ্গে যমুনা আইডেস্ক একটা বিরতি নিচ্ছে, আমার সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। দর্শক, আবার স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন যমুনা আইডেস্ক। লাদাখ সীমান্তে বেড়েই চলেছে চীন ভারত সামরিক উত্তেজনা। সেনা সংখ্যা বাড়ানোর পর ভারতের হুঁশিয়ারি, বাড়াবাড়ি হলে কোনো ছাড় দেওয়া হবে না দেশটির পক্ষ থেকে। এই অবস্থার মধ্যেই প্যাংগং আর গালওয়ান উপত্যকায় প্রতিদিনই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে চীন। ভারতীয় গণমাধ্যমের দাবি, সীমান্তে যুদ্ধবিমানও হাজির করেছে বেইজিং। এদিকে দুই দেশের উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব বাতিল করেছে চীন। গেল প্রায় 4 দশকে এতটা উত্তেজনা হয়নি চীন ভারত সীমান্তে। লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা সংখ্যা বাড়ানোর পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে সামরিক উত্তেজনার পারদচড়া দুদেশের মধ্যে। দিল্লির অভিযোগ, 5 মে থেকে প্যাংগং আর গালওয়ান উপত্যকায় সেনা ও ভারী অস্ত্র মজুত করছে বেইজিং। নিয়ন্ত্রণ রেখা অমান্য করে তৈরি করেছে ক্যাম্প। এবার দেশটির বিরুদ্ধে যুদ্ধবিমান মোতায়েনের অভিযোগ আনল ভারতীয় গণমাধ্যম। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকাগুলোতে চীন নতুন ক্যাম্প স্থাপন করে। আমরা প্রতিবাদ করার পর তারা সেখান থেকে চলেও যায়। বিষয়টি এ পর্যন্ত সীমাবদ্ধ রাখাই উচিত ছিল, কিন্তু চীন সীমান্ত এলাকায় সামরিক সক্ষমতা বাড়ানোর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। যদি চীন সামরিক সক্ষমতা বাড়ায়, তাহলে আমরাও তাই করব। এ অবস্থায় ভারতও সেনা সংখ্যা বৃদ্ধি করছে। চীন ভারত চলমান উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক মধ্যস্থতার আগ্রহের কথা জানালেও তা উড়িয়ে দিয়েছে চীন। লাদাখ ইস্যুতে তৃতীয় কোনো পক্ষ মানবে না বেইজিং। চীন ভারত সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল। পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট সব ইস্যু এবং উপাদানই দুদেশের হাতে রয়েছে। সেই সাথে আলোচনা পর্যালোচনার মাধ্যমে সংকট সমাধানও দুদেশেই আগ্রহী। এ অবস্থায় পরমাণু শক্তিধর দেশ দুটি আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা উচিত, এমনটাই মত বিশ্লেষকদের। ভারতীয় সামরিক বাহিনী একটি পেশাদার বাহিনী। মাতৃভূমি এবং সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর তারা। তাই পরিস্থিতি যেমনই হবে, এই বাহিনীও সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে ভারত কখনোই বাড়াবাড়ি করবে না। আমরা শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। সীমান্তে সেনা সদস্যদের মধ্যে হাতাহাতি কিংবা ধাক্কাধাক্কি হলেও গুলি বিনিময়ের ঘটনা বিরল চীন ভারত সীমান্তে। তবে চলমান সেনা ও সামরিক সরঞ্জাম বৃদ্ধির সিদ্ধান্ত বড় ধরনের সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের জনগণের বাক স্বাধীনতা রক্ষায় এমন পদক্ষেপ তিনি নিয়েছেন। এই আদেশের ফলে টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। প্ল্যাটফর্ম হিসেবে আইনি সুরক্ষাও
কমে যাবে এসব প্রতিষ্ঠানের, যদিও বিশ্লেষকদের ধারণা বাক স্বাধীনতার প্রশ্নে টিকবে না ট্রাম্পের এই নির্বাহী আদেশ। কয়েকদিন ধরেই টুইটারের সাথে ঠান্ডা লড়াই চলছে মার্কিন প্রেসিডেন্টের। তার দুটি টুইটে ফ্যাক্ট চেকিং লিঙ্ক সংযুক্ত করেছে টুইটার। ট্রাম্পের অভিযোগ, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যম। যুক্তরাষ্ট্রের জনগণের বাক স্বাধীনতাকে রক্ষা ও সমুন্নত রাখার লক্ষ্যেই আমার এই পদক্ষেপ। টুইটার, ফেসবুক এবং অন্যান্য মাধ্যম যেভাবে নির্দিষ্ট পোস্ট সম্পর্কে ব্যবস্থা নেয় তাকে রাজনৈতিক কর্মকাণ্ডই বলা ভালো। এই আদেশের ফলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হলো। করোনা মহামারী আর লকডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রের নতুন বেকারের সংখ্যা ছাড়িয়ে গেছে এই মুহূর্তে 4 কোটি। এপ্রিলে দেশটিতে বেকারত্বের হার বেড়ে হয়েছে 14.7%, 90 বছরের মধ্যে যা সর্বোচ্চ। অর্থনীতিবিদদের সংখ্যা 30-এর দশকে মহামন্দার পর প্রথমবার যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার 20% ছুঁতে পারে এ মাসেই। মার্কিন শ্রম বিভাগ অবশ্য জানিয়েছে, গেল সপ্তাহে দেশটিতে বেকার ভাতার আবেদন করেছেন প্রায় 21 লাখ মানুষ। বিধিনিষেধ শিথিল হলেও 3 মাসের লকডাউনে বিপর্যস্ত আর্থিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাই এখনও চলছে। তবে খুচরা পণ্যের দোকান, রেস্তোরাঁ, জিম, পার্লার এবং সেলুন, এমনকি কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানেও কাজ শুরু হওয়ায় ডেকে পাঠানো হচ্ছে পুরনো কর্মীদের অনেককেই। ফলে তালিকা হালনাগাদ হলে এ মাসেই বেকারত্বের হার কিছুটা কমতে পারে বলে আশাবাদী অনেকেই। আর দর্শক, এই খবরের সঙ্গে যমুনা আইডেস্কে আবার একটা বিরতি নিচ্ছে, আমার সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। দর্শক, আবারও স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন যমুনা আইডেস্ক। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার ঝুঁকির মধ্যেই স্বাভাবিক জীবনযাপনের কৌশল হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। শিক্ষা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরও যেন ভাইরাসের সংক্রমণ না হয় তা নিশ্চিতে সামাজিক দূরত্ব সহ বিভিন্ন সতর্কতা অবলম্বন অব্যাহত রাখা হয়েছে এই দেশটির পক্ষ থেকে। দেশটির বিশ্লেষকরা অবশ্য বলছেন, অর্থনীতি সহ নানামুখী স্থবিরতা কাটাতে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক জীবনে ফেরার বিকল্প নেই। আবারও প্রাণ ফিরে পেয়েছে দক্ষিণ কোরিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার খুলে দেওয়া হয় দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুলে প্রবেশের সময় নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি, মানা হচ্ছে সামাজিক দূরত্ব। আমার সন্তান আবারও স্কুলে আসতে পেরে খুবই খুশি। প্রতিবেশী দেশ চীন করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হওয়ায় শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয় দক্ষিণ কোরিয়া সরকার। লকডাউন ঘোষণা না করেও সামাজিক দূরত্ব নিশ্চিতে নেওয়া হয় কড়াকড়ি। ফলে করোনার প্রকোপ ঠেকাতে সফলতা পায় দেশটি। কড়াকড়ি শিথিলের পরও স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি অব্যাহত রাখার ঘোষণা সরকারের। দ্বিতীয় দফায় যেন সংক্রমণ না হয় সেই বিষয়টি নিশ্চিত করা সবচেয়ে জরুরি। তাই সামাজিক দূরত্ব মানা কিংবা অন্যান্য যেসব সতর্কতামূলক ব্যবস্থা আছে সেগুলো অব্যাহত রাখার কোনো বিকল্প নেই। সামাজিক দূরত্ব মেনে নেওয়া হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষাও। স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতে নতুন নতুন পদ্ধতি আবিষ্কারেরও তাগিদ দেওয়া হয়। দীর্ঘদিন সবকিছু বন্ধ রাখা সম্ভব না, ধীরে ধীরে সবকিছু খুলে দিতে হবেই। আবার ভাইরাস যাতে না ছড়ায় সেই ব্যবস্থাও রাখতে হবে, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব কতটা সফলভাবে মানা যায় সেই উদাহরণ সৃষ্টি করেছে দক্ষিণ কোরিয়া। পর্যায়ক্রমে দূরপাল্লার যানবাহন চালু করা হবে বলে জানায় সিউল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। করোনা সংক্রমিত রোগীর গতি প্রকৃতি শনাক্তে ইউরোপের বিভিন্ন দেশে মোবাইল অ্যাপ চালু হলেও ফ্রান্সে এর ব্যবহার নিয়ে তৈরি হয়েছে এক ধরনের জটিলতা। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি রয়েছে বলে দাবি প্রযুক্তি ব্যবহারকারীদের। দেশটিতে অ্যাপ ব্যবহারের সিদ্ধান্তের বিষয়টি শেষ পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত গড়িয়েছে। বিশ্বে করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই ধীরে ধীরে লকডাউন শিথিল হচ্ছে বিভিন্ন দেশে। এরই মধ্যে ভয়কে জয় করে ঘর থেকে বের হতে শুরু করেছে মানুষ। নেই কোভিড ও নন কোভিড রোগীদের আলাদা করার সুযোগ। প্রযুক্তির ব্যবহার করে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ জনগণকে করোনা সংক্রমণের চিন্তা থেকে মুক্তি দিচ্ছে। ব্যবহার করছে কন্ট্রাক্ট ট্রেসিং অ্যাপ। আশপাশের কেউ করোনায় আক্রান্ত কিনা তা জানিয়ে দেবে মোবাইল অ্যাপটি।
তবে ফ্রান্সে এর ব্যবহার নিয়ে বিপত্তি তৈরি হয়েছে। ব্যবহারকারীরা তথ্য চুরির ঝুঁকির কথা বলছেন। আমি এই অ্যাপ কখনো ব্যবহার করতে চাই না, কারণ আমি মনে করি আমার ব্যক্তিগত তথ্য অন্য কারো কাছে চলে যেতে পারে। আমার কাছে মনে হয় এটি বেশ ভালো একটি ধারণা, তবে সবাই তো আর ব্যবহার করতে পারবে না। ছিন্নমূল বা বয়স্ক মানুষদের কাছে তো এটার ব্যবহার বুঝবেই না, সুতরাং এটি মোটেও সব শ্রেণীর মানুষের জন্য না। বিভিন্ন মহলে এর ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হলেও সেই সিদ্ধান্ত গড়ায় পার্লামেন্ট পর্যন্ত। করা হয় ভোটাভুটির আয়োজন। বলছি না এই অ্যাপ ব্যবহারে কোনো ঝুঁকি নেই, তবে একটু আশ্বস্ত করছি যে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। স্বাস্থ্যের পাশাপাশি তথ্য সুরক্ষাও গুরুত্ব পাবে সমানভাবে। এই অ্যাপ ব্যবহারের প্রধান সুবিধা হলো বাস বা মেট্রো স্টেশনে আপনার আশেপাশে কেউ সংক্রমিত থাকলে টের পাবেন। এরই মধ্যে করোনা রোগীর গতি প্রকৃতি শনাক্তে এবং সাবধানতা অবলম্বনে এই ধরনের অ্যাপ ব্যবহার বাড়াচ্ছে ব্রিটেন, জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। এছাড়া সুইজারল্যান্ডের স্বাস্থ্যকর্মী এবং সেনা সদস্যদের মাঝে এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি যমুনা আইডেক্স। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।